শ্রেণীর লাইভ ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করছি সকলে ভালো আছো। আচ্ছা, আমরা বাংলা প্রথম পত্র নিয়ে কথা বলছি, অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র। তো আমরা মূলত এখন রিভিশনমূলক ক্লাস পরিচালনা করছি। গত দিনে যে ক্লাসটা আমরা নিয়েছিলাম সেখানে কি কোনো প্রবলেম বা কোনো সমস্যা আছে কারো? বলো তো, বলো। না স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে যেহেতু সমস্যা নাই সেহেতু আমরা নতুন অধ্যায় শুরু করতে পারি আজকে, তাই না? হ্যাঁ, জি স্যার। আচ্ছা, তো আমি মূলত রিভিশনমূলক ক্লাসগুলো পরিচালনা করছি। একটি অধ্যায় একদিনে শেষ করছি। তোমরা সেভাবে প্রস্তুতি নিয়ে আসো রীতিমতো। আজকে শিডিউল অনুযায়ী আমাদের যে ক্লাসটা নিয়ে কথা বলার কথা সেই ক্লাস হচ্ছে, নাম তো সবাই জানো তাই না? ভাব ও কাজ। এই ভাব এবং কাজ এইটা হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয়। তোমরা প্রত্যেকে এটা নিয়ে পড়াশোনা করেছো অনেক। আমি আজকে প্রশ্ন ধরবো, বিভিন্ন ভাবে কি কি প্রশ্ন হতে পারে সেই ধরনের প্রশ্নগুলো নিয়ে আমি আজকে কথা বলবো, ঠিক আছে? তো প্রথমেই আমি যেটা জানতে চাই তোমাদের কাছ থেকে, ভাব এবং কাজ এটা কি ধরনের রচনা বলো তো একজন? স্যার প্রবন্ধ। এটি হচ্ছে একটি প্রবন্ধ, তাই না? আমরা একটি তথ্য জানলাম। এবারে বলো, ভাব এবং কাজ প্রবন্ধ এটা যেহেতু সেটা লেখককে বা প্রাবন্ধিককে? স্যার কবি কাজী নজরুল ইসলাম। ও, কবি কাজী নজরুল ইসলাম, তাই নয়? হ্যাঁ। এবার আমি যেটা নিয়ে তোমাদেরকে জানতে চাইবো যে ভাব ও কাজ কাজী নজরুলের কোন প্রবন্ধ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, এইটা বলো একজন। যুগবাণী। এটা হচ্ছে যুগবাণী প্রবন্ধ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, তাই না? তাহলে দেখো, আমরা মূলত ভাব ও কাজ প্রবন্ধের নাম বলার পর তিনটা প্রশ্ন পেয়ে গেলাম। একটা হচ্ছে কি ধরনের রচনা, দুই নম্বর হচ্ছে এর প্রাবন্ধিক কে, এবং প্রাবন্ধিকের কোন গ্রন্থ থেকে সংগ্রহ করা হয়েছে। এই তিনটা প্রশ্ন এখন কি সবার হবে বলো তো? জি স্যার। আচ্ছা, ধন্যবাদ তোমাদের। আর যারা এখনো যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যাও। আর যারা যুক্ত হয়েছে তারা অত্যন্ত মনোযোগ সহকারে আমাদের এই ক্লাসটা দেখার চেষ্টা করো। আমি এখান থেকে বিভিন্ন প্রশ্ন নিয়ে কথা বলছি এবং রিভিশনমূলক এই ক্লাস তোমাদের অবশ্যই এখান থেকে অনেকটাই উপকৃত হবে। একবার রিভিশন হয়ে যাবে তাহলে তোমরা এখান থেকে অনেক প্রশ্নের উত্তর দিতে পারবে ইনশাআল্লাহ। আচ্ছা, এবারে আমরা ভাব ও কাজ প্রবন্ধের আলোচ্য বিষয় যদি একটু বলি, কি বিষয় নিয়ে মূলত এই ভাব ও কাজ প্রবন্ধটি রচনা করা হয়েছে, এরকম যদি প্রশ্ন বলি, কেউ উত্তর দিতে পারে বলো তো একজন যে ভাব ও কাজ প্রবন্ধের আলোচ্য বিষয় বা মূল বিষয়টা কি, বলো। কে বলবে? স্যার পরিকল্পিতভাবে চিন্তা করতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে, এটাই হচ্ছে ভাব ও কাজের মূল কথা। আচ্ছা, সুন্দর। অর্থাৎ আমরা বলতে পারি যে ভাব এবং কাজের একটি সমন্বয় সাধনের মাধ্যমে পরিকল্পিতভাবে যদি কোনো কাজে নামা যায় তাহলে সেই কাজটি অবশ্যই অবশ্যই সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে দেবে। আমাদের ভাব এবং কাজ দুটোর মধ্যে একটি সম্পর্ক রয়েছে এবং এই সম্পর্ক এমন একটি সম্পর্ক যে একটি মুদ্রার এপিঠ এবং এপিঠ, দুই পিঠ বলা হয়েছে, একটা অপরের সঙ্গে পরিপূরক, ঠিক আছে? তো আমরা পড়েছিলাম, এর আগে আমরা দেখেছিলাম যে ভাব আছে কিন্তু এর সঙ্গে কোনো কাজ নাই, তাহলে আমরা ফলাফলটা কি পাবো? ভাব আছে শূন্য। আবার যদি ভাব এবং কাজ একসঙ্গে সমন্বয় ঘটাতে পারি তাহলে সফলতা কি হবে? সফল হবে কোন কাজে, সেটা হবে 100% সফল, তাই না? সফল। তবে এই ভাব এবং কাজকে শুধু রাখলেই হবে না, এটাকে একটি পরিকল্পনা থাকতে হবে, পরিকল্পনা।
পরিকল্পনা মতন কাজ করতে হবে। শুধু ভাব এবং কাজ থাকলে হবে না, সেটাতে একটা সুষ্ঠু পরিকল্পনা থাকতে হবে। এই জন্য বলা হয়েছে যে আহ, আহ, দেশের উন্নতি, মুক্তি এবং মানুষের কল্যাণের জন্য ভাবের সঙ্গে বাস্তবধর্মী কর্মে তৎপর হওয়ার উপর জোর দেওয়া হয়েছে। অর্থাৎ ভাবের সঙ্গে কাজের বা কর্মের পরিকল্পনা মুখী একটি কাজ যদি আমরা করতে পারি, তাহলে সেই ভাবটা এবং কাজটা সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দেবে। এটি হচ্ছে মূলত ভাব এবং কাজের মূল বক্তব্য। আমরা যদি শুধুমাত্র আমাদের ভাব আছে, কাজ নেই, হবে না। আবার শুধু কাজ আছে, সেটা ভাব নেই, তাও হবে না। আমরা কাজ করেই যাব, কিন্তু সেটাতে যদি কোনো পরিকল্পনা না থাকে, সুষ্ঠু পরিকল্পনা না থাকে, তাহলে কখনোই সেই কাজটা সঠিক হবে না। আমরা অনেক করেছি, পুরো প্রবন্ধটা পড়ে পড়ে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। তো আজকে মূলত আমি বিভিন্ন প্রশ্ন নিয়ে কথা বলবো। তো তার আগে আমরা রিভিউ করে নিলাম ভাব ও কাজের মূল বিষয়গুলো নিয়ে, ঠিক আছে? আচ্ছা, তো এখান থেকে যে প্রশ্নগুলো মূলত হয়ে থাকে ভাব ও কাজ থেকে, তো সর্বপ্রথম যে প্রশ্নগুলো আমাদের জানা দরকার, যে এই যে ভাব ও কাজের যে প্রাবন্ধিক কাজের অঞ্চল সম্পর্কে কিছু প্রশ্ন থাকে। তোমাদের কি মনে আছে আমি বলেছিলাম তার বাংলা এবং ইংরেজিতে জন্মসাল, তারিখ মুখস্থ রাখার কথা? তোমাদের জি স্যার মনে আছে। আচ্ছা यस স্যার। আচ্ছা, একটু অদূত বলো তো, অদূত, অদূত আমার কথা শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। আচ্ছা, তুমি বলো তো কাজী নজরুল ইসলাম কত সালে, বাংলা কত সালে জন্মগ্রহণ করেন? বাংলা কত সালে? বলতে পারো আমরা? 1306 বঙ্গাব্দে 11 জ্যৈষ্ঠ। হ্যাঁ, সুন্দর। অর্থাৎ 1306 বঙ্গাব্দে 11 জ্যৈষ্ঠ তিনি জন্মগ্রহণ করলেন বাংলায়। আর এরপরে আমরা যদি প্রশ্ন করি স্নেহাকে, স্নেহা বলো তো, স্নেহা শুনতে পাচ্ছ মানে? আচ্ছা, স্নেহা শুনতে পাচ্ছ না? বলো সম্পূর্ণ সাধুকা, বলো সম্পূর্ণ শুনতে পাচ্ছ? শুনতে পায় না রে, রাত না ঘুমায়, এরা শুধু ঘুমায়। স্যার আমি বলবো, আভা বলো, আভা বলো। আর হচ্ছে মৃত্যুসাল হচ্ছে 1386 বঙ্গাব্দের 12ই ভাদ্র। 12ই ভাদ্র, জ্যৈষ্ঠ। আচ্ছা, গুড। এইটা হচ্ছে তার বাংলায় জন্ম এবং মৃত্যু। এটা অবশ্যই তোমরা মুখস্থ রাখবা, কেন নয় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক অনেক অনেক। এরপরে আমরা কাজী নজরুল ইসলামকে জানি, তিনি আমাদের বিদ্রোহী কবি, জাতীয় কবি। তিনি অসংখ্য কবিতা রচনা করেছেন। হ্যাঁ, তো এই কবিতাগুলোর নাম, কাব্যগ্রন্থগুলোর নাম অবশ্যই আমাদের মুখস্থ রাখা দরকার। এখানে তিনটা সালের কথা বলেছিলাম, সে হচ্ছে 1972, 1974, 1976। হাফসা বলো তো, আমরা শুনতে পাচ্ছ? হাফসা? জি স্যার। আচ্ছা, হাফসা বলো তো তুমি 1972 সাল তারিখ সম্পর্কে আমি কি বলেছিলাম? স্যার 1972 সালে বঙ্গবন্ধু কাজী নজরুল ইসলামকে বাংলাদেশে নিয়ে এসেছিলেন। ওকে, অর্থাৎ কবিকে বাংলাদেশে নিয়ে আসা হয়, তাই নয়? বাংলাদেশে নিয়ে আসা হয়, তাই না? নিয়ে আসা হয়। আচ্ছা, এরপরে 1974 কি বলেছিলাম বলতো? স্যার 1974 সালে কাজী নজরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হচ্ছে ডিলিট উপাধি পান। ডিলিট উপাধি দেওয়া হয়, সাহিত্যের সবচেয়ে বড় একটি উপাধি, ডক্টরেট ডিগ্রি, ডিলিট উপাধি দেওয়া হয় 1974। এবং 1976 কি বলেছিলাম? স্যার তিনি বাংলাদেশের নাগরিকত্ব। বলো।
স্যার তিনি বাংলাদেশের নাগরিকত্ব 21 পদক লাভ করেন। ওকে, অর্থাৎ তাকে 1976 বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয়। আরো একটা ঘটনা আছে 1976 তার জীবনের সবচেয়ে বড় স্যার 21 পদক লাভ করেন। 21 পদক লাভ করেন। 21 পদক লাভ করেন। আচ্ছা, এছাড়াও আরো একটি মৃত্যুবরণ করেন। আরো স্যার একটি- তিনি মৃত্যুবরণ করেন। হ্যাঁ, সুন্দর। 1976 তিনি মৃত্যুবরণ করেন, এটা সবচেয়ে বড় তথ্য, তাই না? আচ্ছা, এইটা মূলত লেখক পরিচিতি থেকে, কবি পরিচিতি থেকে আসবে। তো আরো একটি প্রশ্ন, মাত্র 43 বছর বয়সে তিনি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন, অর্থাৎ তিনি প্যারালাইজড হয়ে যান মাত্র 43 বছর বয়সে। প্যারালাইজড হলেও মৃত্যুর আগ পর্যন্ত তিনি লেখালেখি করেছেন, তিনি বলেছেন, এবং পাশে লিপিকারক ছিল, লিখেছেন লেখার মাধ্যমে। তাছাড়া তিনি যদি সুস্থ থাকতেন তাহলে হয়তো বাংলা সাহিত্যে আমরা আরো অনেক কিছু দেখতে পেতাম। কিন্তু দুঃখের বিষয় হলো সত্যি যে আমরা এত বড় মানের একজন সাহিত্যিককে অতি অল্প বয়সে হারাতে হয়েছে। আচ্ছা, যাই হোক, আমরা নজরুল সম্পর্কে জানলাম। এবারে আমরা ভাবকাজ প্রবন্ধের বিভিন্ন প্রশ্নগুলো নিয়ে একটু কথা বলতে পারি। তো আমি বিভিন্ন প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি, এরপরে ক্লাসও নিয়েছিলাম। আজকে মূলত প্রশ্নগুলো আমি তোমাদের কাছ থেকে মূলত শুনবো, এটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। তারপরে আমি সেটা নিয়ে অতটাই কথা বলবো ইনশাআল্লাহ। আচ্ছা, তো এখানে আমি 1 নম্বর যে প্রশ্নটা বলবো সেটা হচ্ছে যে যিনি ভাবের বাঁশি বাজিয়ে জনগণকে নাচাবেন তাকে কেমন হতে হবে? যারা পারবে শুধু হাত উঠাবে, আমি তাদের মধ্য থেকে একজনকে প্রশ্ন করব। আচ্ছা, নানজিবা হাত উঠিয়েছো, নানজিবাই বলো। স্বার্থত্যাগী সন্ন্যাসী হতে হবে। হ্যাঁ, ত্যাগী মুনি ঋষি হতে হবে, অথবা সাধু বেশে সাধু সন্ন্যাসী হতে হবে। অর্থাৎ যারা ভাবের বাঁশি বাজিয়ে অন্যকে আকৃষ্ট করতে চাইবে তাদেরকে ত্যাগী মুনি ঋষি হতে হবে। ওকে, সুন্দর, ধন্যবাদ তোমাকে। এরপরে আমি অনুধাবনমূলক একটি প্রশ্ন নিয়ে কথা বলবো। অনুধাবন একটি প্রশ্ন আছে যে লেখক স্পিরিট বা আত্মার শক্তিকে জাগিয়ে তুলতে বলেছেন কেন? বলো, লেখক স্পিরিট বা আত্মার শক্তিকে জাগিয়ে তুলতে বলেছেন কেন? বলো তো, কে হাত উঠিয়েছেন? শুধু তো, হ্যাঁ বলো, নিহারুজ্জামান বলো। নিহারুজ্জামান বলবে লেখক স্পিরিট বা আত্মার শক্তিকে জাগিয়ে তুলতে বলেছেন কেন? শুনতে পাই নিহারুজ্জামান? না। কানিজ নওরিন বলো। কানিজ নওরিন। জীবনে মহান কিছু অর্জন করার জন্য লেখক স্পিরিট বা আত্মার শক্তিকে জাগিয়ে তুলতে বলেছেন। স্পিরিট বা আত্মার শক্তি মানুষের আসল শক্তি। এই শক্তি বললেই মানুষ অজয়কে জয় করেছে। ভাব সাধনার মাধ্যমে প্রাপ্ত উদ্দীপনাকে কাজে রূপ দিতে হলে স্পিরিটকে সঠিক পথে চালনার বিকল্প নেই। কেবল এর মধ্যে দিয়েই জীবনে সফল অর্জন করা সম্ভব। এ কারণে লেখক সবার মাঝে এই শক্তি জাগরণ কামনা করেছেন। বাহ, অনেক সুন্দর হয়েছে, তুমি একদম অনেক সুন্দরভাবে পুরো ডিটেইলস ব্যাখ্যা করতে পেরেছো। প্রশ্নটির মান অনেক সুন্দর হয়েছে, 2 পাবা তুমি। যাই হোক, তোমরাও শুনেছো অবশ্যই। অর্থাৎ আমাদের মূলত জীবনে যদি ভালো কিছু করতে চাই, মহৎ কিছু করতে চাই, তাহলে আমাদের এই স্পিরিট বা আত্মার শক্তিকে জাগিয়ে তুলতে হবে। ঠিক আছে? আচ্ছা, এইটা একটা প্রশ্ন গেল। এরপরে আমি যদি আরো একটা প্রশ্ন তোমাদেরকে বলি, সেটা হচ্ছে যে এখানে একটা লাইন থেকে একটা আছে যে ভাবের সুরা পান করো ভাই, কিন্তু জ্ঞান যাচ্ছে না। প্রশ্ন থেকে যায় যে ভাবের সুরা পান করো ভাই। স্যার সবাইকে মিউট করতে বলেন। এই নওরিন মিউট করো, অপূর্ব মিউট করে ফেলো, ইমতিয়াজ, হ্যাঁ ওকে, সুন্দর, মিউট করে রাখো। কেউ কারোর সঙ্গে কথা বলিও না। আমি যাকে প্রশ্ন করব তারা কথা বলবো, অথবা হাত উঠাবা, আমি যাদেরকে ইচ্ছা ধরতে পারি।
তোমরা শুধু প্রশ্ন উত্তর দিতে চাইলে হাত দাও। আচ্ছা, এখানে একটা লাইন রয়েছে ভাবকাজ প্রবন্ধের মধ্যে, বলেছে ভাবের সোডা পান করো ভাই কিন্তু জ্ঞান হারাইও না। এই লাইনের ব্যাখ্যা কি কেউ আমাকে বলতে পারবা? বলো, হ্যাঁ বলো, অদূত বলো, অদূত বলো। ভাবের সুর পান করা ভাই কিন্তু জ্ঞান হারায় না বলতে প্রাবন্ধিক ভাবের আবেগের অতি মাত্রায় বিহ্বল হয়ে কাণ্ডাকাণ্ড ভালো মন্দ জ্ঞান না হারিয়ে ফেলাকে বোঝানো হয়েছে। আচ্ছা, অর্থাৎ আমরা যদি সংক্ষেপে এরকম বলি যে ভাবের যে আবেগ রয়েছে, এই আবেগে বশবর্তী না হয়ে, অর্থাৎ আবেগের বশবর্তী হয়ে কোনো কাজ করতে নিষেধ করেছে প্রাবন্ধিক। এখানে আমরা আবেগের বশে অনেক সময় বিভিন্ন ধরনের কাজ করে ফেলি, পরবর্তীতে যখন আমাদের সেই মোহটা ভেঙে যায় তখন আমরা বুঝতে পারি না কাজটা করা তো আমাদের ঠিক হয়নি, ভুল হয়েছে। তাই বলেছে যে ভাবের আবেগে আপ্লুত না হয়ে এই হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে কোনো কাজ করা যাবে না। হ্যাঁ, তো এই আবেগের বশবর্তী না হয়ে তোমাকে বিচার বিশ্লেষণ করে বুদ্ধি বিবেচনা খাটিয়ে বিভিন্ন কাজ অংশগ্রহণ করতে হবে, তাহলেই তুমি সফলতা লাভ করতে পারবে। অর্থাৎ যাতে মাতাল তালে ঠিক, একটা কথা আছে না, যাতে মাতাল তালে ঠিক। তো ঠিক আমাদেরকে প্রাবন্ধিক সেই বিষয়ে ইঙ্গিত প্রদান করেছেন যে আমরা যাই করি না কেন আমাদের তালটা কিন্তু ঠিক রাখতে হবে। ঠিক আছে, এইটা তো এই জন্য এরকম একটা প্রশ্ন এরকম এখান থেকে রিলেটেড একটা প্রশ্ন হয়ে যায় যে এরকম ভাবে বলে অনেক সময় যে কিসের উপর ভাবের সার্থকতা নির্ভর করে, কিসের উপরে ভাবের সার্থকতা নির্ভর করে। অর্থাৎ একটা ভাবনা তখনই সার্থক হবে যখন আমরা একটা কাজ করব। সেটা কি একটু বলো তো আমাকে, কে বলতে পারে? বলো, আগে বলবে, মিহি বলো, মিহি বলো। আচ্ছা, এফ কে লেখা আছে, এফ দিয়ে নাম বড় হাতের ছোট এফ, এটাকে তোমাদের নাম দিয়ে আমি প্রবেশ করতে ঢুকতে বলেছি এখানে। হ্যাঁ, নাম দেবা সবাই। আচ্ছা, হুমায়রা বলো তো, হুমায়রা শুনতে পাচ্ছ? জান্নাতুল ফেরদৌস অনন্যা বলো, শুনতে পাই না। লুবা বলো, লুবা, লুবা শুনতে পাও? স্যার আমি পারবো, আমি বলি। হ্যাঁ, কানিজ নরেন, তুমি তো সকল প্রশ্নের উত্তরই দিছো, তাহলে তোমাকে শুধু একাই ধরি, আর দেখি আর কে বলতে পারে। তোমাকে ধরবো একটু পরে আবার। হ্যাঁ, শান্ত বলো, শান্ত শুনতে পাচ্ছ আমাকে? শুনতে পাই না। তোমরা লাইভে থাকো বিধায় কিন্তু কাজ হচ্ছে না তোমাদের। আচ্ছা, ইনান বলো তো, ইনান, ইনান শুনতে পাচ্ছ? শুনতে পাই না। তাহলে এরা যে শুনতে পাচ্ছে না কেন, এদের কি সমস্যা কি বলো? তাসনিম বলো, তাসনিম, লামিয়া, তাসনিম, লামিয়া শুনতে পাও? ইয়েস স্যার। হ্যাঁ, গুড। তাসনিম, লামিয়া আমাদের শুনতে পেয়েছে। তোমাকে আমি একটা প্রশ্ন করেছি, তুমি বলো তো যে কিসের উপর ভাবের সার্থকতা নির্ভর করে। অর্থাৎ ভাবের সার্থকতা নির্ভর করে কিসের উপর, সংক্ষেপে যদি বলো হবে আমাদের। হ্যাঁ, কাজের উপর। হ্যাঁ বলো লামিয়া। স্যার কাজের উপর। না, আমি তো প্রশ্ন করেছি যে কিসের উপর ভাবের সার্থকতা নির্ভর করে। আচ্ছা, কাজটা থাকবে আমরা মূলত বলতে পারি যে কর্মনিষ্ঠ পরিকল্পনা, সঠিক উদ্যোগ। হ্যাঁ, সুন্দর, সঠিক উদ্যোগ এবং পরিকল্পনাটার উপরে নির্ভর করবে। ঠিক আছে, আচ্ছা ওকে।
যাই হোক, আমাদের সঙ্গে কথা বলো, তাহলে অন্তত আরো শিখতে পারবে বেশি। আচ্ছা, তো এরপরে আমরা একটি প্রশ্ন দিয়েছিলাম যে ভাবের ঘরে প্রাণ বড় ভাই কিন্তু জ্ঞান হারান, এখান থেকে আলোচনা করছি আমরা। তো এখানে আরো একটা প্রশ্ন আছে, ভাবের ঘরে চুরি করিও না, এরকম একটা কথা রয়েছে যে ভাবের ঘরে চুরি করিও না, এই কথা কেন বলেছেন একজন বলো তো আমাকে, হাফসা বলো। ভাবের ঘরে চুরি করতে নিষেধ করেছে কেন, এটা সম্পর্কে একটু বলো তো হাফসা। হাফসাকে শুনতে পাই আমার কথা? জি স্যার। বলো। স্যার পারবো না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তুমি একটু মনোযোগ দিয়ে শোনো প্রশ্নটা। কে পারবে বলো তো, একটু হাত উঠাও তো। কে পারবে? আচ্ছা, তো এখানে আমরা যদি এই প্রশ্নটা একটু সবাই মনোযোগ দিয়ে দেখো, যে বলেছে ভাবের ঘরে চুরি করিও না, কেন বলা হয়েছে এই কথাটি? মূলত ভাবের ঘরে চুরি করিও না, আহ, তো এখানে আমরা যে একটি প্রশ্ন পেলাম না আগের ইয়াতেই, যে ভাবের ঘরে ভাবের সুরা পান করো ভাই কিন্তু জ্ঞান হারিও না, ঠিক একই রকমের প্রশ্ন, যে উদ্দেশ্যহীন ভাবে, অর্থাৎ উদ্দেশ্যহীন ভাবে, অনর্থক ভাবে, হ্যাঁ, অর্থাৎ কোনো কাজে যদি তুমি প্রবেশ করো উদ্দেশ্যহীন ভাবে অথবা অনর্থক ভাবে, তাহলে ওই কাজে কখনোই সফলতা আসবে না। এই জন্য বলা হয় যে ভাবের ঘরে চুরি করতে নিষেধ করেছেন। অর্থাৎ তুমি ভাবের আবেগে বশবর্তী হয়ে একটা কাজে নামবা, ওই কাজ কখনোই সঠিক হবে না। এই জন্য ভাবের বশবর্তী হয়ে কোনো কাজ করতে নিষেধ করা অর্থে মূলত প্রাবন্ধিক বলেছে ভাবের ঘরে চুরি করিও না, ঠিক আছে? অর্থাৎ কাজের সম্ভাবনা অসম্ভাবনার কথা বিবেচনা করে কাজে নামলে, যদি তুমি কাজের সম্ভাবনা অসম্ভাবনা কতটুকু হতে পারে এই বিবেচনা করে যদি কাজে না নামো, তাহলে কাজটা কখনোই সফল হবে না। এই জন্য প্রথমে চোখ রাখতে হবে কোন দিকে, তোমার কাজে নামার পরে কাজটা করে ফলাফলটা কি হবে এটাকে তোমাকে ভাবতে হবে। অর্থাৎ বলতে হবে যে প্রথমেই চোখ খুলে দেখা উচিত, অন্যথায় উদ্দেশ্যহীন ভাব মানুষের আগ্রহকে বিনষ্ট করে দিতে পারে, ধ্বংস করে দিতে পারে। উদ্দেশ্যহীন ভাব মানে কোনো উদ্দেশ্য নাই, অযথা একটা মনের মধ্যে একটা চিন্তা আসলো, কাজের কথা মনে পড়লো, সেই কাজে লেগে গেলাম, এইরকম ভাবে যদি তুমি কাজ করতে যাও, তাহলে সেই কাজ কখনোই তোমার সঠিক বা গ্রহণযোগ্য হবে না। এই জন্যই মূলত আমরা যদি সংক্ষেপে বলতে চাই যে ভাবের আবেগের বশবর্তী হয়ে কোন কাজে যাতে আমরা প্রবেশ না করি, এই বিষয়টাকে বোঝাতে গিয়ে মূলত কবি প্রাবন্ধিক বলেছেন ভাবের ঘরে চুরি করিও না। ওকে, এবার কি বোঝা গেছে একটু? জি স্যার, একটু বুঝা গেছে। জি স্যার। তাহলে তোমরা এই প্রশ্নটা একটু সবাই লিখে নাও, এটা হোমওয়ার্ক আকারে আমাকে দেখাও সবাই, যে ভাবের ঘরে চুরি করতে নিষেধ করেছেন কেন, অথবা লেখক ভাবের ঘরে চুরি করতে নিষেধ করেছেন কেন, প্রশ্নটা লিখে নাও। यस सर लिखছি। হ্যাঁ, দেখো ভাবের ঘরে চুরি করতে নিষেধ করেছেন কেন, ব্যাখ্যা করো পুরো প্রশ্ন। হ্যাঁ, পুরো প্রশ্নের উত্তরে আমাকে লিখে দেখাবো। সবার কি প্রশ্নটা উত্তর হয়েছে? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই এই প্রশ্নটা লিখে 100%, এখানে 38 জন আছো আজকে আমার লাইভ ক্লাসে, এখন 38 জন আছো, এই 38টা হোমওয়ার্ক আমি আমার পার্সোনাল আইডি এবং গ্রুপে দুই জায়গাতে দেখতে চাই। আমি এই যে 38 জনকে স্ক্রিনশট দিয়ে রাখলাম, যাদের যাদের নাম আছে আমি তাদের হোমওয়ার্ক আমি চাই, এই প্রশ্নটার উত্তর আমি চাই, এই 38 জনের यस सर আমি চাই। প্রশ্নটা আরেকবার বলেন। এই যে লেখক ভাবের ঘরে চুরি করতে নিষেধ করেছে কেন, ব্যাখ্যা করো। আমি আমার পার্সোনাল আইডিতেও হোমওয়ার্কটা দিবা, গ্রুপেও দিবা, সমস্যা নেই, তবে আমি চাই
প্রত্যেকের যাতে আমি হোমওয়ার্কটা পাই। ওকে ওকে স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এরপরে আমরা আরেকটা প্রশ্ন এখানে পেয়েছি যে ওই প্রশ্নগুলো কোথায় গেল, বইগুলো এই যে এখানে একটা লাইন আছে যে বলেছে মানুষের কোমল জায়গায় ছোঁয়া দেওয়ার আবশ্যক কেন, একটি প্রশ্ন। অর্থাৎ মানুষের কোমল জায়গায় ছোঁয়া দিতে হবে, এই কেন ছোঁয়া দিতে হবে, কি কারণে দিতে হবে এবং দিলেই বা কি হবে, এই বিষয় এই লাইনগুলো থেকে আমরা একটু ব্যাখ্যা করেছিলাম। কেউ কি বলতে পারো, বলো তো একজন, কে বলতে পারে? স্যার প্রশ্নটা একবার একটু বলেন। প্রশ্নটা হচ্ছে লাইন আছে, লাইন থেকে প্রশ্ন বিভিন্ন রকম হতে পারে। যে এখানে লাইন আছে যে মানুষকে কোমল জায়গায় ছোঁয়া দেওয়া আবশ্যক কেন, অর্থাৎ মানুষের কোমল অনুভূতিতে ছোঁয়া দেওয়া, কোমল জায়গায় ছোঁয়া দিতে হবে কেন এবং দিলে বা কি হবে, এর ফলাফলটা কি, এইটুকু বিষয় বলতে পারো? আচ্ছা, তো আমরা পেয়েছিলাম এখানে যে মানুষের কোমল অনুভূতিতে ঘা দেওয়া পাপ, এই প্রশ্নটা সবাই করেছে। তো মানুষের কোমল অনুভূতিতে ঘা দেওয়া পাপ, অর্থাৎ কাউকে তুমি যদি কবজায় নিতে চাও, নিজের আয়ত্তে নিতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে, তার কোমল অনুভূতিতে আঘাত করতে হবে, তার দুর্বল পয়েন্টকে আঘাত করতে হবে। তোমাকে যদি আমি আমার দিকে আকর্ষণ করাতে চাই, তাহলে এমন কোন কাজের মাধ্যমে, এমন কোন কথার মাধ্যমে তোমাকে আমার বিষয় বোঝাতে হবে, তোমাকে আকৃষ্ট করতে হবে, তাহলে তুমি আমার দিকে মনোযোগ দেবে। অর্থাৎ এখানে বলা হয়েছে যে মানুষের কোমল জায়গায় ছোঁয়া দিতে হবে, কারণ মানুষকে কবজায় এনে কাজ আদায় করে নেওয়ার জন্য, কাজ আদায় করে নেওয়ার জন্য, মানুষকে নিজের দখলে নিয়ে এসে তার মাধ্যমে কোনো কাজ করে নেওয়ার জন্য তার কোমল জায়গায় ছোঁয়া দিতে হবে। বোঝা গেছে বিষয়টা? জি স্যার। আচ্ছা, তারপরে আমরা আরো একটা প্রশ্ন পাবো। এখানে যে কর্পূরের কথা বলা হয়েছে, কর্পূর জিনিসটা কি বলো তো? কর্পূর কি বলতে পারবে না? এটা তো সহজ। বৃক্ষরস থেকে তৈরি গন্ধদ্রব্য বিশেষ, যা বাতাসের সংস্পর্শে অল্পক্ষণের মধ্যে ক্ষয়প্রাপ্ত হয়। পুড়ে যায়, অর্থাৎ বৃক্ষের এক প্রকার বৃক্ষের রস থেকে তৈরি একটা গন্ধদ্রব্য, যেটা বাতাসের সংস্পর্শে আসলে সেটা পুড়ে যায়, নষ্ট হয়ে যায়। ঠিক আছে, তো এখানে একটা প্রশ্ন রয়েছে, ভাবের আবেগকে কর্পূরের মতো বলা হয়েছে কেন? ভাবের আবেগটাকে কর্পূরের সঙ্গে কেন তুলনা করা হয়েছে? এই প্রশ্ন যদি আসে এরকম ভাবে, তাহলে আমরা কিভাবে বলতে পারি, বলো তো একজন, কে বলতে পারে, বলো। ভাবের আবেগ কর্পূরের মতো কখন হয়ে যাবে? যখন আমরা ভাবের আবেগে মাতাইয়ে কোন লোককে নিজের দিকে নিয়ে আসবো এবং তাকে যখন কোনো কাজে লাগাতে পারবো না। অর্থাৎ ভাবের আবেগ দিয়ে আমরা যদি কোনো লোককে নিয়ে আসি এবং তাকে যদি কোনো কাজ দিতে না পারি, তাহলে সে কি হবে, তার প্রতি বিশ্বাস হারাবে এবং বিশ্বাস হারিয়ে অর্থাৎ কর্পূরের মতো তার যে কর্ম স্পৃহা, উদ্যোগ, স্পিরিট, এটা বিনষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এইটা মূলত প্রশ্ন থাকবে। ভাবের আবেগকে কর্পূরের মতো বলা হয়েছে কেননা ভাব দেওয়া লোককে মাথায় কার্যসিদ্ধি করতে না পারলে সেই ভাবের আবেগটা কর্পূরের মতো উড়িয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ওকে, বলো পারবা? জি স্যার। আচ্ছা, এগুলো মনোধাবনমূলক প্রশ্ন থাকে। Yes, sir. পারবো। এছাড়া কিছু ছোট প্রশ্ন থাকে এমসিকিউ অথবা সৃজনশীলের পদে, এগুলো খুব গুরুত্বপূর্ণ। আমি যদি এখান থেকে দু চারটা প্রশ্ন ধরি তোমাদের, দেখি যারা পারবে তারা একটু দ্রুত জবাব দিবা, উত্তর দিবা। আচ্ছা, এখানে একটি শব্দ পাবো যে কর্মের শক্তি আনার জন্য কি করতে হবে? কর্মের শক্তি আনার জন্য আমাদের কি করতে হবে বলো তো? কর্মের শক্তি আনার জন্য ভাব সাধনা করতে হবে। ভাব সাধনা করতে হবে। কর্মের স্পৃহা বা উদ্যোগ নিয়ে আসার জন্য ভাবের সাধনা করতে হবে। সুন্দর। এরপরে আমরা আরেকটা প্রশ্ন
লেখক ভাবকে কিসের সঙ্গে তুলনা করেছে এটা বলো। আপু যেহেতু বলো, ভাবকে কিসের সঙ্গে তুলনা করেছে লেখক? স্যার পুষ্পহীন সৌরভের সাথে। হ্যাঁ, থ্যাংক ইউ যারা বলতে পেরেছো সবাইকে। পুষ্পবিহীন সৌরভের সঙ্গে, ভাবটাকে পুষ্পবিহীন সৌরভের সঙ্গে তুলনা করা হয়েছে। ওকে, আর ভাব এবং কাজ প্রবাদে কোন জিনিসকে অবাস্তব উচ্ছ্বাস মাত্র বলা হয়েছে বলো? অবাস্তব উচ্ছ্বাস বলা হয়েছে কোনটাকে? ভাবকে। হ্যাঁ, ভাবকে বলা হয়েছে অবাস্তব উচ্ছ্বাস এবং পুষ্পবিহীন সৌরভ। আচ্ছা, এটা একটা গেল। কি দেশকে উন্নতি ও মুক্তির দিকে এগিয়ে নেবে? দেশের উন্নতি এবং মুক্তির দিকে এগিয়ে নিতে পারে কোন জিনিসটি বলো? স্যার সুস্থ পরিকল্পনার মাধ্যমে ব্যক্তি স্বাতন্ত্র্য বোধ। ব্যক্তি স্বাতন্ত্র্যতা মূলত দেশকে উন্নতি এবং মুক্তির দিকে নিয়ে যেতে পারে, এটা মনে রাখবা। প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এবং বলতো কোনটাকে মহাপাপ বলেছেন এখানে? মহাপাপ বলা হয়েছে কোনটাকে বলো? স্যার আত্মার শক্তিকে নষ্ট করে দেওয়াকে। আত্মার শক্তিকে অন্যের প্ররোচনায় নষ্ট করাটা বলছে। অর্থাৎ স্পিরিটকে বা আত্মার শক্তিটাকে অন্যের প্ররোচনায় নষ্ট করাকে মহাপাপ বলা হয়েছে। আর পাপ বলা হয়েছে কাকে এটা বলতে পারবা? কারো কোমল অনুভূতিতে ঘা দেওয়াটাকে পাপ বলা হয়েছে। দুইটা প্রশ্ন মনে রাখবা, যে কারো কোমল অনুভূতিতে ঘা দেওয়া পাপ, আর আত্মার শক্তিকে বিনষ্ট করা এটা হচ্ছে মহাপাপ। বোঝা গেছে? বলো। স্যার আবার একটু বলেন। হ্যাঁ স্যার আবার একটু বলেন। আচ্ছা, দুইটা জিনিস, একটা হচ্ছে পাপ আর একটা হচ্ছে মহাপাপ। পাপের চেয়ে বড় মহাপাপ, তাই না? তো এটা হচ্ছে মানুষের মুছে দিত, হ্যাঁ, মানুষের কোমল অনুভূতিতে আঘাত করা। আমু ডাকছো? এই যে মানুষের কোমল অনুভূতিতে আঘাত করা এটা হচ্ছে পাপ, এটা হচ্ছে পাপ। আর আত্মার শক্তিকে বিনষ্ট করা, হ্যাঁ, আত্মার শক্তিকে নষ্ট করা এটা হচ্ছে মহাপাপ। অর্থাৎ স্পিরিট, আত্মার শক্তি মানে যে স্পিরিট, এই স্পিরিটকে নষ্ট করা হচ্ছে মহাপাপ। আর মানুষের কোমল অনুভূতিতে খাওয়া হচ্ছে পাপ। আশা করি এবার বুঝতে পেরেছো, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো আমরা আজকে এর মধ্যে এখানে শেষ করছি। ভাবো কাজ প্রবন্ধ নিয়ে আমরা ডিটেইলস আলোচনা করলাম, আমরা রিভিশনমূলক আলোচনা করলাম। তো তোমরা এই অধ্যায় থেকে অনেক সুন্দরভাবে আরো প্রস্তুতি নাও। অনেক সহজ অধ্যায়টা। আমি একটা প্রশ্ন হোমওয়ার্ক দিয়েছি, সবাই তো তুলে নিয়েছো তাই না? তাহলে সবাই হোমওয়ার্ক আমাকে জমা দিবা, দেখাবা। আর এই অধ্যায়টা অনেক মনোযোগ দিয়ে পড়ো। আমরা আগামীকাল ক্লাসে হয়তো আরো একটা নতুন অধ্যায় রয়েছে, আমরা সেই অধ্যায়টা নিয়ে রিভিশন করব। আমি এখান থেকে কিছু প্রশ্ন তোমাদের ধরবো, ধরে আমরা নতুন অধ্যায়ে চলে যাবো ইনশাআল্লাহ। তো আজকের ক্লাসে কি কোনো সমস্যা ছিল কারো বলো তো? নো স্যার। নো স্যার। তো ঠিক আছে, আমরা আজকে এখানে শেষ করছি। আগামী ক্লাসে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।